আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও জনপদের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি হামিম জাবির এবং আমার সঙ্গে সাংকেতিক ভাষায় উপস্থাপনায় রয়েছেন আরাফাত সুলতানা লতা। পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়াম অর্থাৎ জ্বালানি লোডিংয়ের মধ্য দিয়ে শুরু হলো পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া। এর মাধ্যমে তৈরি হলো দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরীক্ষামূলক উৎপাদন শুরুর পথ, যার মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় নাম লেখালো বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আজ বিকেল ৩টায় জ্বালানি লোডিং অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। এছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর প্রতিনিধি এবং রুশ সরকারের জ্যেষ্ঠ প্রতিনিধিরা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে। মন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চিন্তার বাস্তবিক প্রতিফলন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি প্রবেশের মধ্য দিয়ে নতুন দিগন্তের সূচনা করল বাংলাদেশ। এক দশকের নিরবচ্ছিন্ন শ্রম, অবকাঠামো নির্মাণ এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর কঠোর নজরদারি এবং নিরাপত্তার সব শর্ত পূরণ করায় গত ১৬ এপ্রিল রূপপুর কর্তৃপক্ষকে পরমাণু চুল্লিতে জ্বালানি প্রবেশের কমিশনিং লাইসেন্স প্রদান করা হয়। সকল প্রতিবন্ধকতা কাটিয়ে সরকারের দৃঢ়তায় এ মাইলফলক স্পর্শ করা সম্ভব হয়েছে বলে মনে করেছেন প্রকল্প সংশ্লিষ্টরা। প্রথম ইউনিটে ইউরেনিয়াম লোডিংয়ের এই ক্ষণ দেশের জ্বালানি খাতের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন করতে সময় লাগবে অন্তত ৩০ দিন। ২০১৭ সালে কাজ শুরু হওয়ার পর নিরাপত্তা প্রোটোকল ও আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে বিদ্যুৎ উৎপাদনের সময়সূচি বেশ কয়েকবার সংশোধন করা হয়। ঈশ্বরদী উপজেলার পদ্মা তীরে ১২.৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এ প্রকল্পের ২টি ইউনিট পুরোপুরি চালু হলে মোট ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবাই মিলে ন্যায়ভিত্তিক মানবিক রাষ্ট্র গড়ে তুলতে হবে, যেখানে ন্যায় বিচারই হবে শেষ কথা। আজ রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে এই কথা বলেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, আর্থিকভাবে অসচ্ছল মানুষের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর দেশের গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। শামসুল আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মনিরুজ্জামান। প্রতি বছর ২৮ এপ্রিল পালন করা হয় জাতীয় আইনগত সহায়তা দিবস, যার লক্ষ্য অসহায়, দরিদ্র ও আর্থিকভাবে অসচ্ছল বিচার প্রার্থীদের সরকারি খরচে আইনি সহায়তা প্রদান। দিবসটি উপলক্ষে মঙ্গলবার রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। ন্যায় বিচার প্রাপ্তি প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার জানিয়ে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন, আর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মানুষের ন্যায় বিচার প্রাপ্তির লক্ষ্যে গঠন করেছিলেন লিগ্যাল এইড ফান্ড। বর্তমান সরকার বিশ্বাস করে অ্যাক্সেস টু জাস্টিস প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। রাষ্ট্রের কোনো নাগরিক অর্থের অভাবে আইনের আশ্রয় কিংবা ন্যায্য বিচার থেকে বঞ্চিত থাকবে, এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কোনোভাবেই কাম্য বা প্রত্যাশিত নয়। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমাকেও দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে। সমতা, সহমর্মিতা এবং পারস্পরিক আস্থা একটা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য অবশ্যই অপরিহার্য। সুতরাং আমি বলবো, ন্যায় বিচার শুধু আদালত বা আইনের বিষয় নয়, এটি একটি মানবিক ও দায়িত্বশীল রাষ্ট্র ব্যবস্থার মূল শক্তি। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার শক্ত ভিত্তি স্থাপন করেছিলেন। সেই ধারাবাহিকতায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মানুষের ন্যায় বিচার পাওয়ায় পথ সুগম করতে লিগ্যাল এইড ফান্ড তৈরি করেছিলেন। আমরা বিশ্বাস করি, যে রাষ্ট্রে আইনের শাসন, ন্যায় বিচার এবং মানবাধিকার নেই, সেই দেশ
কখনোই একটি গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র হতে পারে না বা হয়ে উঠতে পারে না। প্রধানমন্ত্রী বলেন, প্রায় ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর দেশের গণতান্ত্রিক যাত্রাকে সুসংহত করতে রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। দীর্ঘ ১.৫ দশকেরও ফ্যাসিবাদী শাসনের অবসানের পর বাংলাদেশের জনগণ পুনরায় গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। এই গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রে ন্যায়ের শাসন কিংবা ন্যায় বিচার প্রতিষ্ঠার বিকল্প নেই। আর এই ন্যায় বিচার সবার জন্যই প্রযোজ্য। একজন মানুষও যাতে অর্থের অভাবে অ্যাক্সেস টু জাস্টিস থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যকে সামনে রেখে সরকার লিগ্যাল এইড কর্মসূচি অব্যাহত রেখেছে। আর্থিকভাবে সামর্থ্যবান নয় এমন মানুষদের জন্য অ্যাক্সেস টু জাস্টিস নিশ্চিত করতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। মানুষ যেন সহজে প্রাথমিক আইনি পরামর্শ গ্রহণ করতে পারে, এক্ষেত্রে সরকারের লিগ্যাল এইড হেল্পলাইন আরও কার্যকর ভূমিকা রাখবে বলে ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসেবে আমি সেটি আশা করি। প্রতিটি মানুষের মনে এমন বিশ্বাস থাকতে হবে যে জনগণের যে কোনো প্রয়োজনে রাষ্ট্র তাদের পাশে রয়েছে। লিগ্যাল এইড সেই বিশ্বাসেরই একটি প্রতিফলন বলে আমি বিশ্বাস করি। আসুন আমরা সবাই মিলে একটি ন্যায়ভিত্তিক মানবিক রাষ্ট্র গড়ে তুলি, যেখানে ন্যায় বিচারই হবে শেষ কথা আমাদের। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মঞ্জুরুল হোসেন। অনুষ্ঠানে আইনগত সহায়তা কেন্দ্রের কয়েকজন সুফলভোগী তাদের অনুভূতি ব্যক্ত করেন। সরকার আমাদের মতো অসহায়দের জন্য এমন ব্যবস্থা না রাখলে আমার সন্তানের পরিচয় কখনো আমি প্রতিষ্ঠা করতে পারতাম না। আমি সরকারকে অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই। শহীদ, আহত এবং গুম খুন পরিবারের জন্য লিগ্যাল এইড যে আইন সংশোধন করেছে, এখন মনে হচ্ছে আমরা একা নই, আমাদের সাথে আছে লিগ্যাল এইড। আমাদের সহযোগিতার জন্য আমরা এর জন্য সরকারকে ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে ২০২৬ সালের সেরা লিগ্যাল এইড অফিসারদের মধ্যে ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রী। যেখানে বিচার হবে সবার জন্য সমান। এর আগে লিগ্যাল এইড কার্যক্রমের উপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সরকার প্রধান তারেক রহমানের বার্তা, তুমি একা নও, তোমার পাশে আছে সরকার। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান দিবসটি উপলক্ষে মেলার উদ্বোধন করেন এবং কয়েকটি স্টল ঘুরে দেখেন। শামসুল আলম, বিটিভি নিউজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শেভরন কর্পোরেশনের একটি প্রতিনিধি দল। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। শেভরন কর্পোরেশনের বেজ অ্যাসেটস অ্যান্ড ইমার্জিং কান্ট্রিজ বিভাগের প্রেসিডেন্ট জেভিয়ার লা রোজা, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের পূর্বাকাশে নতুন সূর্য উদিত হবে। আজ জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় সংসদ সদস্য মোহাম্মদ ফজলুর রহমান কথা বলেন। এর আগে আজ বিকেলে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় সংসদ সদস্য ফজলুর রহমান বলেন, ৫ই আগস্টকে মহান মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা উচিত নয়। এর আগে দিনের নির্ধারিত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে
উপস্থাপন করা হয়। তাছাড়া জাতীয় সংসদে আজ জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি ৭১-এর আওতায় প্রাপ্ত নোটিশের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। এক নোটিশের জবাবে কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেন, ধান কেনার আগে এখন থেকে দেশের প্রতিটি ইউনিয়নে মাইকিং করা হবে। এক নোটিশের জবাবে নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানান, বেনাপোল স্থলবন্দরে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ সিস্টেম ও ভৌত অবকাঠামো নির্মাণ করা হবে। এ বিষয়ে 2টি প্যাকেজে 355 কোটি টাকার 2টি দরপত্র আহ্বান করা হয়েছে বলে জানান তিনি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, জাল নোট প্রতিরোধে জনগণকে সচেতন করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাছাড়া জাতীয় সংসদে আজ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল 2026 এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 উপস্থাপন করা হয়। পরে বিল দুটি পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য বিশেষ কমিটিতে প্রেরণ করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সংসদের অধিবেশন চলছিল। দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই। ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জঙ্গি শব্দটি ব্যবহার করত। আজ কোস্ট গার্ড বাংলাদেশের 31তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এমন মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেক বাহিনী নিজেদের দলীয় শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর। কেউ যদি শৃঙ্খলা ভঙ্গ করে তাহলে তাকে বাহিনীর নিজস্ব আইন দ্বারা শাস্তির মুখোমুখি করা হয়। এ সময় নির্বাচন শেষ হয় অন্যান্য বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীকেও ধাপে ধাপে সেনা ব্যারাকে ফিরিয়ে নেয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। একটা ইন্টেলিজেন্স উইং থাকে, নিজস্ব বাহিনীর কোনো সদস্য কোনোভাবে দেশ বিরোধী বা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত কিনা সেটা ইন্টারনাল ইন্টেলিজেন্সের জন্য মিলিটারি ইন্টেলিজেন্স কাজ করে। সেটা সব বাহিনীতে থাকে এবং সমন্বিত একটা ফোর্সও থাকে এবং সেন্ট্রাল ভিজিলেন্স থাকে। এগুলোর মধ্য দিয়ে কেউ যদি এরকম কোনো কর্মকাণ্ডে জড়িত থাকে তাদেরকে ফাইন্ড আউট করা হয় এবং তাদের জন্য যে মিলিটারি আইনে যে সমস্ত প্রসিডিওর আছে, প্রসিডিং আছে, সেগুলো ফলো করা হয়। আমাদের দেশে এরকম কোনো তৎপরতা নেই। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে, পৃথিবীর সব দেশেই এরকম অ্যাক্টিভ থাকে, রেডিক্যাল কিছু ফোর্স থাকে, ফান্ডামেন্টাল কিছু পলিটিক্যাল পার্টি থাকে। এগুলো আমরা ইউজ টু, এগুলো থাকে। কিন্তু সেই বিষয়ে আপনি যে শব্দ উচ্চারণ করলেন, আমাদের দেশের বর্তমান কালচারে সেটা এখন আর নাই। আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফেসিবাদী আমলের সময়। তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করত। বর্তমানে বাংলাদেশে সেগুলোর এক্সিস্টেন্স নেই। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি রাজনৈতিক দুর্যোগ প্রকট আকার ধারণ করেছিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি আজ সিরডাপ মিলনায়তনে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট আয়োজিত বাংলাদেশে জলবায়ু সম্পর্কিত অভিবাসীদের অভিযোজনের চ্যালেঞ্জ ও স্থানীয়ভাবে পরিচালিত সমাধান শীর্ষক কর্মশালায় এই মন্তব্য করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বিগত সরকারের রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু অভিবাসীদের সংকট ও সমস্যা সমাধানে কাঠামোগত পরিবর্তন আনা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার আগেই সমাজ, রাজনীতি এবং রাষ্ট্র কাঠামোর মধ্যে অনেক সমস্যাকেই চিহ্নিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মশালায় পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, বিদ্যমান অসম সামাজিক রাজনৈতিক ব্যবস্থার সমাধানে দরকার কাঠামোগত পরিবর্তন। সরকার ক্রস রোডে আছে, এ থেকে উত্তরণের উপায় খুঁজতে হবে বলে মন্তব্য করেন তিনি। তার যে অধিকার এবং মর্যাদা, সেটা পুরো দেশটাকেই সেভাবে তৈরি করা দরকার যাতে করে সে প্রত্যেক জায়গাতেই সে ওই রাইটটা এক্সারসাইজ করতে পারে। এখন সেই অনুযায়ী পরিকল্পনা করার জায়গাটাতে একটা যাওয়ার যে জায়গা, সেটা আমরা এই ইন্টিগ্রেটেড পরিকল্পনা 55 বছরে দেখি নাই, যার ফলে আমরা সমস্যাগুলোতে এখনো ভুগছি। তবে কিভাবে এই সমস্যাগুলো থেকে বের হওয়া যায় সেটা এই সরকারের প্রধান এজেন্ডা হিসেবে আছে। আমাদের সরকার, জনাব তারেক রহমানের সরকার, আমরা ক্ষমতায় আসার আগেই সমাজ, রাজনীতি, রাষ্ট্র এবং এর কাঠামোর মধ্যে অনেক সমস্যাকে আমরা চিহ্নিত করেছি। যে সমস্যাগুলিকে প্রপারলি অ্যাড্রেস না করলে রাজনীতির রেটরিক জায়গাটি থেকে যাবে।
এবং সেই সমস্যাগুলির কতটা সমাধান করতে পারবো তার সময় নির্ধারণ করবে। এতদিন যেখানে শুধুমাত্রই আর্থসামাজিক কারণ অথবা পরিবেশগত কারণটাই ছিল, সেখানে একটা রাজনৈতিক সমস্যাও যে একটা বড় সমস্যা হিসাবে আবির্ভূত হয়েছে তাও কিন্তু আবিষ্কার হয়েছে। তো ফলে বোঝাই যায় যে দেশের পলিটিক্যাল প্রসেস কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। একটা প্রাকৃতিক দুর্যোগের কারণের পাশাপাশি রাজনৈতিক দুর্যোগটাও ওই পরিমাণ ভয়াবহতা এখানে ছিল। বিজ্ঞান প্রমাণ করেছে যে আমাদেরকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, আমাদেরকে ক্লাইমেট চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আমাদের জন্য কিন্তু পথ একটাই খোলা আছে, এই গ্রহকে বাসযোগ্য করতে হবে, বাসযোগ্য রাখতে হবে। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তাসনিম সিদ্দিকী। প্রবন্ধে জলবায়ু পরিবর্তনের কারণে গ্রাম থেকে শহরে অভিবাসন বৃদ্ধি, তাদের অভিযোজনের চ্যালেঞ্জ এবং স্থানীয় পর্যায়ে কার্যকর সমাধানের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এছাড়া দুর্যোগজনিত বাস্তুচ্যুতির মানবিক মূল্যের দিকটি তুলে ধরেন ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টারের গবেষণা উপদেষ্টা ডক্টর ফ্রাঙ্ক ভলমার। সেমিনারে স্থপতি ইকবাল হাবিব, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর মহাপরিচালক AK এনামুল হক, বাংলাদেশের সুইজারল্যান্ড দূতাবাসের মাইগ্রেশন ও প্রোটেকশন বিষয়ক আঞ্চলিক উপদেষ্টা লিসা টানিটা গ্রেমিঞ্জার, কারিতাসের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান আলেকজান্ডার ত্রিপুরা বক্তব্য রাখেন। গণমাধ্যমে কোনো ধরনের ভুল তথ্য ও অপতথ্য প্রচার সহ্য করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তিনি সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান। এ সময় তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা ও তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মোহাম্মদ ইয়াকুব সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দেশে সব ধরনের প্রচার মাধ্যমে গুজব অপতথ্য ছড়ানোর বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, সঠিক তথ্য প্রবাহ নিশ্চিত করতে এবং বিভ্রান্তি প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এ সরকার টলারেট করবে না। সরকারের কোনো ক্ষেত্রে সরকারের ব্যর্থতা আপনি পাবেন, জেনুইন জিনিসগুলো নিয়ে সমালোচনা করেন, আমি এটাকে ওয়েলকাম করছি, কিন্তু প্লিজ মিসইনফরমেশন ডিসইনফরমেশন না, আমি অনুরোধ করছি। ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, চলমান হাম সংক্রমণ প্রতিরোধে 94 লাখের বেশি টিকা দেওয়া হয়েছে। চলমান জ্বালানি সংকট মোকাবেলায় পর্যাপ্ত তেলের মজুত রয়েছে উল্লেখ করে তিনি জানান, আগামী 30 এপ্রিলে নতুন করে দেশে 1,80,000 মেট্রিক টন জ্বালানি তেল আসছে। দেশব্যাপী হাম রুবেলা টিকার ক্যাম্পেইন চলমান রয়েছে। 27 এপ্রিল সোমবার সন্ধ্যা পর্যন্ত 94,23,799 জন শিশু টিকা পেয়েছে। গত সপ্তাহ পর এই সপ্তাহে আপনাদের সামনে যখন আসলাম, এর মধ্যে আরো কিছু শিশুর মর্মান্তিক মৃত্যুর খবর আমরা পেয়েছি। আমরা আমাদের সরকারের পক্ষ থেকে প্রতিজ্ঞা করছি, আগেও বলেছি যে এই সংকটটা আমাদের দায় না, কিন্তু মৃত্যুগুলো হচ্ছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কিছু কিছু ডিজিজ আছে আপনার হয়ে যেতে পারে, কিন্তু যে রোগগুলো টিকার মাধ্যমে আমরা মুক্ত থাকতে পারি, সেগুলোর মধ্যে একটা শিশুর মৃত্যুও আসলে কোনোভাবেই ছাড় দেওয়া যেতে পারে না। 27 তারিখ পর্যন্ত মজুদ আছে ডিজেল 1,70,964 টন। সাথে একটু যোগ করি, 30 এপ্রিলের মধ্যে আসবে আরো 1,80,000 মেট্রিক টন। অক্টেন এই মুহূর্তে মজুদ আছে 44,483 মেট্রিক টন। আরো আসছে 30 তারিখের মধ্যে, অল্প কয়েকদিনের সময় বাকি, 16,000 মেট্রিক টন। পেট্রোল 19,003 টন আছে, পেট্রোল 2,000 মেট্রিক টন আসছে আরো। সুতরাং মজুদের ব্যাপারে কোনো সংকট নেই, এবং আমি অলরেডি বলেছি আমাদের পাম্পে যে ভিড় ছিল সেটা যথেষ্ট কমে গেছে। আমরা আশা করছি বাকিটা আর তেমন পুঁজি করে থাকবে না। জীবন রক্ষাকারী ঔষধের নিরবচ্ছিন্ন প্রাপ্যতা নিশ্চিত সহ উচ্চমানের ঔষধ উৎপাদনে দেশের অব্যাহত অগ্রগতি দিনে দিনে আরও ত্বরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার শাখাওয়াত হোসেন। তিনি আজ রাজধানীর একটি হোটেলে ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক AK আজাদ খান, ঔষধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল শামীম হায়দার ও বাংলাদেশের নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রী বলেন, এই ধরনের উদ্যোগ আমাদের উন্নত বায়োফার্মাসিউটিক্যাল উৎপাদন সক্ষমতা বাড়াতে অনেক বেশি সহযোগিতা করবে।
বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার উন্নয়নে 19টি সুপারিশ সহ চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস। আজ রাজধানীর একটি হোটেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইইউর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এই নির্বাচনকে বিশ্বাসযোগ্য নির্বাচন বলে অভিহিত করেন। বিস্তারিত শামসুন নাহার বিনুর প্রতিবেদনে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার উন্নয়নে 19টি সুপারিশ করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন। এর মধ্যে 6টি সুপারিশকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনে প্রার্থিতার অংশগ্রহণের ক্ষেত্রে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর দেওয়া প্রতিশ্রুতির প্রতিফলন আগামীতে ঘটবে বলে প্রত্যাশা ইউরোপীয় ইউনিয়নের। আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব সুপারিশ করেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইয়াজ। তিনি বলেন 2008 সালের পর এমন বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার মাধ্যমে নির্বাচন কমিশনের উপর জনগণের আস্থা ফিরে আসছে, সুশাসন প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে। বিশেষ করে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ছিল। ফলাফল প্রাথমিক ও চূড়ান্তভাবে প্রকাশ নিয়ে কোনো অস্বচ্ছতার অভিযোগ ছিল না। The 2026 parliamentary elections were credible and competently managed. For the first time since 2008, elections were genuinely competitive, with fundamental freedoms broadly respected. The Bangladesh Electoral Commission worked independently and transparently, maintaining the confidence of stakeholders and upholding the integrity of the polls. ইয়াস আরো বলেন, প্রার্থীরা স্বচ্ছভাবে প্রচারণা চালাতে পেরেছে। যে কোনো রাজনৈতিক সংকট নিয়ে সংলাপের যথেষ্ট সুযোগ ছিল। তবে নির্বাচন সংশ্লিষ্ট আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সবাইকে আরো কাজ করতে হবে বলে জানান ইভার্স ইয়াস। এছাড়া রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন মিশন। And as an EU electoral observation missions, we were really proud to support this Bangladesh success. These were the 6 priority recommendations. But I would like to note 33% women as members of all internal party committees by the year 2030. And consider requiring that all political parties nominate at least 1/3 women candidates for national and local elections. Promote a safer and more transparent digital space by amending the cybersecurity ordinance to establish binding legal obligations for social media platforms aimed at safeguarding informational and electoral integrity. গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের দিন ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রাষ্ট্রের পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে আসা 223 জন আন্তর্জাতিক পর্যবেক্ষক দেশের 64টি প্রশাসনিক জেলায় দায়িত্ব পালন করেন। এর আগে গত 14 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচন নিয়ে মিশনটি তাদের প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করে। শামসুন নাহার বিনু, বিটিভি নিউজ। তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি, জুলাই আন্দোলনের সময় যুবদল কর্মী হত্যা ও দুদকের করা 5 মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল আবেদন খারিজ করে দিয়ে আজ এই আদেশ দিয়েছেন প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা হত্যাসহ মোট 7 মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপার জামিনের আদেশ পিছিয়ে 11 মে দিন ধার্য করেছেন বিচারপতি KM জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ। সম্প্রতি AI প্রযুক্তির অপব্যবহার যেন বেড়েই চলেছে। AI প্রযুক্তি ব্যবহার করে চলমান SSC পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ছড়ানো হয়েছে নানা গুজব। ফ্যাক্ট চেকিং সংস্থার অনুসন্ধানে উঠে এসেছে এই পরিকল্পিত অপপ্রচারের বিষয়টি। বিস্তারিত মিম আক্তারের ডেস্ক রিপোর্টে। SSC পরীক্ষার প্রশ্নফাঁসের দাবি সত্যিকার অর্থে গুজব, এমনটাই জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে দেখা গেছে সামাজিক মাধ্যমে যে প্রশ্নটি ছড়িয়ে দেওয়া হয়েছে সেটি মূল পরীক্ষার নয়,
বরং একটি মডেল টেস্টের প্রশ্নপত্র। বাস্তবে এসএসসি পরীক্ষার প্রশ্নের সঙ্গে এর কোনো মিল নেই। ফ্যাক্ট চেক টিম বলছে, মডেল টেস্টের প্রশ্নকে ইচ্ছাকৃতভাবে প্রশ্ন ফাঁস হিসেবে উপস্থাপন করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হয়েছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে দেশে গুজব ছড়ানোর প্রবণতা বেড়েছে। বিশেষ করে বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে নানা ধরনের ভুয়া তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো আরো জানায়, রাজনৈতিক অঙ্গনেও গুজব ছড়ানোর ঘটনা বাড়ছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যক্তি হিসেবে সর্বাধিক 133টি গুজবের শিকার হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আর দল হিসেবে সর্বোচ্চ 360টি গুজব ছড়ানো হয়েছে বিএনপিকে ঘিরে। এ অবস্থায় যাচাই বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা। একই সঙ্গে গুজব প্রতিরোধে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করা হচ্ছে। গুজব নয়, সত্য তথ্য জানতে নির্ভরযোগ্য সূত্রে চোখ রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। মিম আক্তার, ডেস্ক রিপোর্ট। দর্শক, এই ছিল এখনকার দেশ ও জনপদের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।